আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্টের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। একটি সিরিজ ভিডিওর আজকে তৃতীয় ভিডিও, যদিও এটি দ্বিতীয় পর্ব। আজকে আমরা পাওয়ার পয়েন্টের ইনসার্ট মেনুর ভিতরে যে সকল অপশনগুলো রয়েছে, এই সবগুলো অপশনের কাজ আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এখন এখানে দেখেন একটা পিডিএফ দেয়া আছে। এই পিডিএফটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনাদের যাদের এটা প্রয়োজন হবে আপনারা এখান থেকে ইউজ করবেন। ঠিক আছে? তো এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় দেয়া আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। সো আমি কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যারে চলে যাই এবং ইনসার্ট অপশনের কাজগুলা কিভাবে করতে হয় এগুলো দেখি। দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন আমরা ক্রিয়েট করলাম এখানে। তো এখন আজকে মূলত আমরা ইনসার্ট মেনুর ভিতরে কাজগুলো দেখব। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা হোম মেনুর উপরে অলরেডি দুইটা ভিডিও তৈরি করেছি। একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট রিলেটেড সম্পূর্ণ অনেকগুলো প্রশ্ন, প্রায় 50টা প্রশ্ন। এগুলা আমাদের কাজে অনেক হেল্প করে এবং এগুলো আমাদের কাজে আসে। এবং আরেকটা ভিডিও হয়েছে আমাদের, সেটা হচ্ছে হোম মেনুর ভিতরে যে সকল অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে। ঠিক আছে? তো এখন আজকে আমরা আমাদের ভিডিও টপিক হচ্ছে ইনসার্ট মেনুর ভিতরে পাওয়ার পয়েন্টের ভিতরে যে সকল অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো দেখেন এখানে প্রথমে অপশনটাই আছে হচ্ছে নিউ স্লাইড। নতুন একটা স্লাইড কিভাবে নিতে পারবেন, এই যে এখান থেকে ক্লিক করে যে কোনো একটা স্লাইড নিতে পারবেন। ঠিক আছে? এই যে আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। তো এখান থেকে আপনারা বিভিন্ন ডিজাইন সহ স্লাইড নিতে পারবেন। এখন আমি ডান দিকে চলে আসি। এখানে দেখেন লেখা আছে টেবল। তো পাওয়ার পয়েন্টের ভিতরে অনেক সময় আমাদের কোনো ডাটা ইনফোগ্রাফিক আকারে উপস্থাপন করার জন্য এখানে টেবলের প্রয়োজন পড়ে। এই দেখেন আমরা এখান থেকে যতগুলা কলাম উপর থেকে নিচে, এগুলো হচ্ছে কলাম, এবং বাম থেকে ডান দিকে এগুলো হচ্ছে রো। এগুলো হচ্ছে আমরা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে? ফর এক্সাম্পল 2 বাই 2 কলাম এবং 2 রো নিলাম। এখন এখান থেকে টান দিয়ে ধরে আমরা চাইলে এটাকে বড় করতে পারবো এবং এখানে আমরা চাইলে যে কোনো ইনফরমেশন ইনফোগ্রাফিক্স আকারে এখানে শো করাইতে পারবো। সো আশা করি টেবিলের অপশনটা বুঝতে পেরেছেন। এখন টেবিলের ভিতরে যদি আমরা আরো কাজ দেখি, দেখেন এই টেবিল নিয়ে আসার পরে টেবিলে একটা ডিজাইন চলে আসছে, তাই না? এই যে এখানে টেবিলের ডিজাইন চলে আসছে। আমরা এটা পরে দেখবো। আমরা আরেকটু কাজ দেখি। টেবল, এখান থেকে ইনসার্ট টেবল। ইনসার্ট টেবল, এই দেখেন আমরা যদি এখান থেকে 5টা কলাম বা হচ্ছে 2টা রো চাই, জাস্ট ওকে। এই দেখেন এখানে 5টা কলাম এবং 5টা রো দিয়ে একটা টেবিল চলে আসছে। ঠিক আছে? এখন এখান থেকে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে আমরা যে কোনো কিছু এখানে লিখতে পারবো। তো অনেক ডাটা উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট টেবিলের প্রয়োজন হয়। আবার আপনি দেখেন এই টেবিলের একটা ফরম্যাটিং চলে আসছে। এখন আমরা মূলত কথা বলবো কিভাবে পাওয়ার পয়েন্টে টেবিল ফরম্যাটিং করতে হয়। তো এমএস ওয়ার্ডে ওই কাজটা রয়েছে, আপনারা দেখতে পারেন। তো টেবিল কিভাবে ফরম্যাটিং করতে হয়, এখানে দেখেন প্রথমে লেখা আছে হেডার টেবিল স্টাইল অপশন। টেবিলের বিভিন্ন স্টাইল, এখানে হেডার রো, এই যে এটা। ঠিক আছে? তারপরে প্যারেন্ট রো, এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে টোটাল রো কয়টা, এটা এখানে দেখা যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে ফার্স্ট কলাম, লাস্ট কলাম, এবং হচ্ছে ব্যান্ডেড কলাম কয়টা। এবং নিচে দেখেন লেখা আছে ডান দিকে, সরি, টেবল স্টাইল। টেবিলে বিভিন্ন ধরনের কালার হইতে পারে। এখানে কি কি কালার হইতে পারে এই কালারগুলোর কথা এখানে বলা হয়েছে। এখানে দেখেন আপনি সহজেই ক্লিক করার মাধ্যমে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন। এবং এখানে যদি আপনি ড্রপ ডাউন এরোতে ক্লিক করেন, এখানে আরো অনেক ধরনের টেবিল আপনি দেখতে পাবেন। যখন আপনার যে সময় যে টেবিলটা প্রয়োজন পড়বে, আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে সেই টেবিলটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো এর ডান দিকে চলে আসি। এখানে দেখেন লেখা আছে শেডিং। শেডিং মানে হচ্ছে এই টেবিলটার নিচের কালার গুলা। এখন আমি যদি চাই এই টেবিলটার কালার হচ্ছে অরেঞ্জ কালার হবে, এই যে অরেঞ্জ কালার। এবং এটাকে সিলেক্ট করে যদি আমরা আর একটা কালার দিতে চাই, ফর এক্সাম্পল এটা হচ্ছে এই গ্রিন কালার। ওকে, এই পুরোটা গ্রিন কালার হয়ে গিয়েছে। তো এর নিচে দেখেন লেখা আছে বর্ডার। এই টেবিলের চারদিকে একটা বর্ডার আছে না, এই যে এখান থেকে এই যে বর্ডার চলে আসে, টেবিলের চারদিকে একটা বর্ডার চলে আসে। অনেক সময় এটা প্রয়োজন পড়ে আমাদের দেখাইতে। এখন যদি কোনো বর্ডার না চান, আপনি কি করবেন, এখান থেকে এই যে নো বর্ডার প্রথম অংশটা ক্লিক করে দেবেন, এই যে নো বর্ডার। যদি আপনি বর্ডার চান তাহলে হচ্ছে এখান থেকে শেডিং, শেডিং দিয়ে বর্ডার দিতে পারেন। অথবা আপনি শুধুমাত্র বর্ডার অ্যাপ্লাই করতে পারেন, অল বর্ডার। এই যে দেখেন এমএস এক্সেল এর মতো, দেখেন এমএস ওয়ার্ড এর মতো পাওয়ার পয়েন্টে সেম ভাবে একটা বর্ডার চলে আসছে এবং এই বর্ডারটা ঠিক ঠিক এইভাবে সাজানো আছে। এবং আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। বর্ডারের ভিতরে এখান থেকে শেডিং দিতে পারেন, মানে টেবিলের ভিতরে যে সেলগুলো রয়েছে এই সেলগুলোর কালার অ্যাপ্লাই করতে পারেন। এখন আমরা দেখবো এটাতে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়, সেল লেভেল।
এই দেখেন এগুলো বিভিন্ন 3D টাইপের হয়ে গিয়েছে। এখান থেকে আরো অনেক ধরনের ইফেক্ট আছে, আপনারা হচ্ছে এগুলো ইউজ করবেন, দেখবেন আসলে কোনটা কাজ কি, কিভাবে কাজ করে বিষয়গুলো। এখন এখন আমরা দেখবো যে ওয়ার্ড আর্ট স্টাইল। ওয়ার্ড আর্ট মানে হচ্ছে পাওয়ার পয়েন্টের টেবিলের ভিতরে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন স্টাইল। তো এখানে যদি ক্লিক করি, দেখেন অনেক ধরনের স্টাইল আছে। আমরা যদি এখান থেকে লিখে দিলাম হচ্ছে ওয়ান, আচ্ছা আপনি এখান থেকে লিখতে পারবেন, এই ধরেন এটা সিলেক্ট করলাম, লিখে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন, ঠিক আছে। তো আমরা টেবিলে থাকা অবস্থায় এখানে আরেকটু ডান দিকে দেখি, এখানে টেবিলের ভিতরে লেখার বিভিন্ন কালার করতে পারবেন। এই যে ধরেন আমি এখানে লিখলাম 00001, এটা যেহেতু হোয়াইট কালার আছে, আমি এটাকে সিলেকশন করে এখান থেকে হোম মেনু থেকে আমরা এটাকে সাইজ বড় করে দিলাম, এবং এটাকে সিলেকশন করে আমি যখন এটা কালার করতে চাই জাস্ট কি করব, এটা সিলেকশন করে এখানে লেআউট, টেবিলে লেআউট, হ্যাঁ টেবিল লেআউট, পুরো টেবিলের লেআউটে চলে আসছে। আমরা শুধুমাত্র এইটুকুর লেআউট দেখতে চাই, এই জন্য ডিজাইনে চলে যাব, টেবিলের ডিজাইনে। এখান থেকে দেখেন আমরা চাইলে এই টেক্সটের কালারটা রেড করতে পারি, অথবা আমরা চাইলে এই টেক্সটের কালারটা যদি ব্লু করতে চাই জাস্ট এখান থেকে এই যে ব্লু। তো আপনারা দেখে নিলেন কিভাবে টেবিলের ভিতরে যদি কোনো টেক্সট আমাদের লেখার প্রয়োজন পড়ে, এবং কোনো সময় যদি টেক্সটের কালার প্রয়োজন পড়া, মানে টেক্সটের কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তখন আমরা কিভাবে সেটা চেঞ্জ করব। সো আশা করি আপনারা সকলেই এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন এর নিচে দেখেন টেক্সট থিম কালার, কিছু থিম কালার আগে থেকে দেয়া আছে, আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি এটার শ্যাডো হিসাবে। সো আমাদের প্রয়োজন হলে ইউজ করবো, না হলে নাই। এখন দেখেন ড্র বর্ডার, তো বর্ডারের বিভিন্ন কালার হতে পারে, ড্র টেবিল। এখন এখানে আর একটা কলাম করার প্রয়োজন হতে পারে, এখন এই জন্য আমরা এখানে ড্র টেবিল যাবো, জাস্ট যে পেন্সিলটা, পেন অ্যাক্টিভ হয়ে যাবে, মানে পেন্সিলটা এইটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন এটাকে যদি দুই ভাগে ভাগ করতে চাই জাস্ট এখানে টান দিয়ে এই যে কন্ট্রোল জেড, অবশ্যই যখন সিঙ্গেল থাকবে, যেরকম সিঙ্গেল আইকন থাকবে তখন এভাবে টান দিতে হবে, ডাবল ক্লিক করলে কিন্তু হবে না। হয় নাই, কন্ট্রোল জেড, এখানে আপনি ডিজাইন থেকে ড্র টেবিল জাস্ট এভাবে একটা সিঙ্গেল ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিক করলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো আসলে বুঝতে পারছেন, যদি কখনো এটা প্রয়োজন না পড়ে তাহলে আমরা জাস্ট এখান থেকে ইরেজারের মাধ্যমে এটাকে হচ্ছে আমরা এভাবে মুছতে পারি, ঠিক আছে, এভাবে মুছে দিতে পারি। এখন আরেকটা অপশন, এখানে দেখেন টেবিলের ভিতরে ডিজাইনের পাশাপাশি লেআউট নামে একটা অপশন চলে আসছে। এই লেআউট অপশনটার কাজ কি এবং এটা কিভাবে কাজ করে চলেন দেখা যাক। এখন এই লেআউটে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। প্রথম থেকে লেখা আছে সিলেক্ট টেবল, কিভাবে টেবিলটা শো করবে, তারপর ডিলিট। দেখেন এখানে যদি আমাদের আহ, কোনো কোনো সেলকে মোছার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে জাস্ট লেআউট থেকে ইরেজার, ইরেজার নামক একটা টুলস আছে, ইরেজার মাধ্যমে মুছে দিতে পারি, অথবা আমরা এই যে এখান থেকে ডিলিট করতে পারি। অথবা কিভাবে ডিলিট করতে পারি, এই দুটো সিলেক্ট করে যদি আমাদের প্রয়োজন না হয় ডিলিট কলাম, এই যে পুরো কলামটাই চলে গিয়েছে। তো এখান থেকে লেআউট থেকে আমরা ডিলেট রো, সিলেক্টেড রো, এই যেটা চলে গেছে, প্রথমটা আছে। তো আমরা একটু আগে যখন সিলেক্টেড করেছিলাম পুরা টেবিলটা সিলেক্টেড হয়ে গিয়েছিল, এই জন্য পুরা টেবিলটা ডিলিটেড হয়ে গিয়েছিল। এখন কথা হলো এটার উপরে যদি আমাদের কখনো একটা কলাম নেওয়ার প্রয়োজন পড়ে কিভাবে নিব, এই দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনি মাউস কার্সার যে জায়গায় রাখবেন, এখানে মাউস কার্সার রাখার পর ইনসার্ট এবং উপরে একটা কলাম চলে আসছে। এখন এইটার ডান দিকে যদি একটা কলাম চাই, ইনসার্ট রাইট, এই দেখেন ইনসার্ট রাইট, এর ডান দিকে একটা কলাম চলে আসছে। ইনসার্ট নিচে যদি একটা রো যুক্ত করতে চাই তখন কি করব, এই দেখেন ইনসার্ট বিলো, বিলো মানে নিচে। তো সুন্দরভাবে যুক্ত করতে পারলো, যুক্ত করে ফেলেছি আমরা। এখন কথা হলো অনেক সময় এই দুইটা টেবিলকে বা হচ্ছে এই পুরা একটা কলামকে মার্জ করার প্রয়োজন পড়ে, তখন একটা মার্জ কিভাবে করব। এখান থেকে লেখা আছে মার্জ সেল, কয়টা সেলকে, অবশ্যই একাধিক সেল সিলেকশন করে তারপর মার্জ সেল করতে হবে, অবশ্যই একাধিক সেল সিলেক্ট করে তারপর মার্জ করতে হবে। এখানে সিলেকশন করে এখান থেকে যদি আমরা মার্জ সেলে ক্লিক করি, এই দেখেন পুরো একটা সেল একটা ইয়েতে একটা কলামে কনভার্ট হয়ে গেছে। যদি আমরা এই দুইটা সেলকে কনভার্ট করতে চাই জাস্ট এখান থেকে সিলেকশন করে এখান থেকে এই যে কনভার্ট মার্জ সেল, ঠিক আছে। এখন কথা হলো এটাকে যদি আমরা একটা সেলকে, এখন দুই ভাগে ছিল এক ভাগে করে ফেলছি, এখন এটাকে আমি তিন ভাগে ভাগ করব। এখন কিভাবে করব, এখান থেকে লেখা আছে স্প্লিট সেল, স্প্লিট সেলে ক্লিক করার পর দেখেন এখানে নাম্বার অফ কলাম কয়টা হবে, কলাম আমরা তিনটা কলামে ভাগ করব।
এবং রো তো একটাই হবে। ওকে, এই দেখেন এই একটা টেবিলের ভিতরে আমরা স্প্লিট সেল অপশনটার মাধ্যমে একটা টেবিলকে 3 ভাগে ভাগ করে ফেলছি। এটা অবশ্যই পাওয়ার পয়েন্টের ভিতরে, ওয়ার্ডের ভিতরে না, পাওয়ার পয়েন্টের ভিতরে। ঠিক আছে? তো আশা করি আপনারা এগুলো বুঝতে পারতেছেন। তো এখন আমরা আরেকটু কাজ দেখবো সামনের দিকে। এখন এখান থেকে লেখা আছে সেল সাইজ। একটা সেলের আমরা চাইলে নির্দিষ্ট সাইজ দিতে পারি। এই সেলটা থাকা অবস্থায় আমরা এখান থেকে ধরেন এটা 1.39 দেওয়া আছে, আমরা করে দিলাম হচ্ছে 2। এখান থেকে সিলেকশন করে আমরা 2 করে দিলাম, এটাকে 2 করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এটা একদম স্কোয়ার হয়ে গিয়েছে, বা কিন্তু বাকিগুলোর সাইজ ঠিক আছে। এখন এটার সাইজ আমাদের প্রয়োজন হলো 3, ওয়াইড হবে 3। ফর এক্সাম্পল আমরা জাস্ট এখান থেকে ওয়াইডটা ক্লিক করে দেবো, দেখেন এটা সাথে ক্লিক করার সাথে সাথে এটা ওয়াইডটা বেড়ে গিয়েছে। সো এইভাবে আপনারা এখান থেকে সেলের হাইট, ওয়াইড এগুলা বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। এখন কথা হলো এখানে দেখেন আমি লিখছি 001। এখন এই লেখাটা দেখেন শুরু হয়েছে কোন দিক থেকে, আমার লেফট সাইডের টপ সাইড থেকে। ঠিক আছে, লেফটের টপ সাইড থেকে। এখন এটা কিভাবে ফরম্যাটিং করব আমি, দেখুন এটাকে সিলেকশন করে এখান থেকে যদি আমি সেন্টার দিয়ে দিই, একদম সেন্টার চলে যাবে। একটু নিচের দিকে যদি একটা ক্লিক করে দিই, সেন্টার ভার্টিক্যালি জাস্ট একদম টেবিলের মাঝখানে চলে যাওয়ার কথা। আচ্ছা, এখানে ক্লিক করলে সেন্টার টেবিলের মাঝখানে চলে যাবে। এখন দেখেন এই লেখাটা আমরা যদি এখান থেকে বাঁকাইতে চাই, জাস্ট এই টেক্সট ডিরেকশনে ক্লিক করব। ফর এক্সাম্পল এটা রোটেট, উল্টা উল্টা হয়ে গেছে। রোটেট, রোটেট অল টেক্সট 270 ডিগ্রি, 270 ডিগ্রিতে ঘুরে গিয়েছে। স্টেট মানে উপর থেকে নিচে হয়ে গিয়েছে। এখন আমাদের কথা হলো যে সময় যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমরা ইউজ করব। এখন এর ডান দিকে দেখেন লেখা আছে সেল মার্জিন। একটা সেলের মার্জিন আপনি সেট করতে পারবেন এই যে এখান থেকে, এই অপশনটা থেকে ন্যারো করে দিলাম সেলের মার্জিন এটা। এবং ধরেন আমি এটাকে হচ্ছে সেল মার্জিন করে দিলাম হচ্ছে 0.15। মার্জিন ছোট হয়ে গেছে। এখন দেখেন এই লেখাটা শুরু হয়েছিল যেটুক থেকে একটু ডান দিকে সরে আসছে, কিন্তু এখানে দেখেন একদম লেখাটা একদম প্রান্ত বরাবর কেন হয়েছে। এই যে আমরা আমরা এই সেলের ভিতরে এই সেলের মার্জিন ঠিক করে দিচ্ছি, মানে সেলের ভিতরে লেখা কোন জায়গা থেকে শুরু হবে এবং কোন জায়গা থেকে শেষ হবে, এখান থেকে আমরা সেল মার্জিন দিয়ে দিয়েছি। আমরা অবশ্য মোটামুটি অনেকভাবে জানি যে পাওয়ার পয়েন্টে ওয়ার্ডের ভিতরে পেজের হচ্ছে মার্জিন দেওয়া যায়। আপনারা এখন এটাও জেনে রাখেন যে সেলের ভিতরেও মার্জিন সেট করা যায়। তো এখন দেখেন টেবিল সাইজ, টেবিল সাইজ মানে পুরো টেবিলটার সাইজটা, এই যে পুরো টেবিলটার যে সাইজটা, এটার হাইট ওয়েট আপনি চাইলে এখান থেকে এই যে বাড়াতে পারেন। দেখেন বেড়ে গিয়েছে। যদি কমায় তাহলে কমে গিয়েছে। যদি ওয়েট বাড়াইতে চাই মানে ডান দিকে এই যে বেড়ে গিয়েছে, এই যে এখান থেকে কমে দিলে কমে গেছে। লক এসপেক্ট রেশিও বলতে এখানে একটা অপশন আছে, এই লক এসপেক্ট রেশিও এটার কাজ হলো স্কোয়ার অনুযায়ী বানিয়ে ফেলবে। দেখেন আমি এটার সাইজ দিব হচ্ছে 7, 7 বাই হচ্ছে 7/9 ইন্টার। এখন দেখেন 7/9 ইন্টার হয় নাই, কিন্তু হয়ে গেছে 4.68/9। এখন এইটা হলো এই কারণে হলো এখানে দেখেন লেখা আছে লগ এক্সপেক্টেশন, এটা তুলে দেবো আমরা। এখন দিই তো 7/9, 7/9 জাস্ট ইন্টার। দেখেন এটা হাইটটা বেড়ে গিয়েছে। সো আশা করি আপনারা টেবিলের অপশনগুলো বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে। সো এখন আমরা হচ্ছে এই অপশনগুলো পরে দেখাবো, বাকি অপশনগুলো দেখে আসি। তো এখন আমরা ছিলাম ইনসার্টে, ইনসার্ট থেকে মোটামুটি টেবিলের অপশনটাতে ছিলাম। এখন আমরা মোটামুটি ভাবে টেবিল নিয়ে কথা বলছি। আপনারা বাসায় খুবই বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো এখন কথা হলো পিকচার। আমরা পাওয়ার পয়েন্টে কিভাবে একটা পিকচার ইনপুট করি। পিকচার ক্লিক করার পর এখানে দেখবেন আপনাকে সরাসরি ড্রাইভে নিয়ে যাচ্ছে অথবা ওয়ার্ক অফলাইন নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি চাইলে যেকোনো একটা পিকচার এখান থেকে ইনপুট করে তাহলে হচ্ছে এখান থেকে পিকচার কাজ করতে পারবেন। ঠিক আছে, ধরেন এটা একটা ছবি, এই যেটা। এখন এই ছবিটাকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে ফরম্যাটিং করব। এই ছবিটা না, আমরা হচ্ছে একটা ছবিকে ওপেন করি, ইনসার্ট পিকচার। আচ্ছা ধরেন এই যে এই ছবিটা, এই ছবিটাকে আমরা এখানে ইনসার্ট করে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন এই ছবিটাকে বিভিন্ন ভাবে ফরম্যাটিং করব। কিভাবে ফরম্যাটিং করব, এই দেখেন এখানে লেখা আছে ফরম্যাট নামে একটা ট্যাব চলে আসছে, ফরম্যাট নামে একটা ট্যাব চলে আসছে। কিসের ট্যাব? পিকচার ফরম্যাটিং ট্যাব। এখন এই পিকচার ফরম্যাটিং এর বিভিন্ন কাজ আছে। এখান থেকে যদি আপনি বিভিন্ন ধরনের এফেক্ট দিতে চান, এই দেখেন এটা একটা বর্ডার হয়ে গিয়েছে এবং কিভাবে সুন্দরভাবে সেটআপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি চাইলে এখান থেকে লেখা আছে পিকচার বর্ডার, আপনি চাইলে পিকচার একটা বর্ডার দিতে পারেন, এই যে লাল বর্ডার। অথবা আপনি চাইলে পিকচার বর্ডারের বিভিন্ন কালার দিতে পারেন। ফর এক্সাম্পল গ্রিন বর্ডার, দেখতে আরো সুন্দর লাগতেছে না, তাই না এই ছবিটা? এখন আপনি চাইলে এটাকে সুন্দরভাবে সাজাতে পারেন।
এখন পিকচার ইফেক্ট, এর নিচে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন, যেরকম হচ্ছে গ্লো, ভিভেল, এই যে এটা অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, এখানে আপনি অ্যাপ্লাই করবেন। তো পিকচার লেআউট, পিকচারটা কোন দিকে কিভাবে থাকবে, এই যে বাম দিকে নাকি ডান দিকে কিভাবে থাকবে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই বিষয়গুলো আপনারা যে সময় যেটা প্রয়োজন পড়বে, আমি এখানে লিখে দিলাম। এখানে আমি হচ্ছে খুবই সহজে লেখা লিখে দিলাম এবং হচ্ছে এটা নিচে সেট আপ করে ফেলছি, ঠিক আছে, খুবই সহজে একটা অপশনের মাধ্যমে। এখন এই ফরম্যাট থেকে আমরা আরো অপশনের কাজ দেখব। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলা অপশন অ্যাক্টিভ নেই। কেন অ্যাক্টিভ নেই? কারণ এখানে আমাকে আরো ছবি ইনপুট করতে হবে। ইনসার্ট পিকচার, আরেকটা ছবি আমি ইনসার্ট করলাম এখান থেকে। এই ছবি দুইবার দুইবার ওপেন করে ফেলেছি। যাই হোক সমস্যা নেই। এখন এইটা সিলেকশন করে আমরা কিভাবে বাকি কাজগুলো করতে পারি দেখেন। এখন দেখেন এই যে ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, মানে অ্যারেঞ্জ এর যে অপশনগুলো সেগুলো আমাদের সামনে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে কাজ করে না, কখন কখন কোনটার কাজ কি, এখন আমরা সেটা দেখবো, ঠিক আছে। তো দেখেন এখানে এটা সিলেকশন করে অ্যারেঞ্জে যাব, ব্রিং ফরওয়ার্ড মানে আমি চাই এই ছবিটা নিচে চলে যাবে, কিভাবে যাবে, এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, যদি সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করি এই ছবিটা একদম নিচে চলে গিয়েছে। আবার যদি এটাকে উপরে নিয়ে আসতে চাই, উপরে মানে হচ্ছে ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, এই যে। তো তার মানে এই অপশনটার মাধ্যমে অ্যারেঞ্জের মাধ্যমে আমরা হচ্ছে একটা ছবিকে একটা ছবির নিচে উপরে, লেখাকে নিচে উপরে এটা করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা এটা 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 হচ্ছে অলরেডি দেখে নিলাম কিভাবে হচ্ছে এই ছবির কাজগুলা করা যায়। তো আশা করি আপনারা পারবেন এবং হচ্ছে নেক্সট বেশি প্র্যাকটিস করলে পারবেন। এখন আপনি বলতে পারেন যে এই অপশনে আমার মনে নেই, এখন আমি আমি কিভাবে হচ্ছে এটা করতে পারি। এখন জাস্ট সমস্যা নেই, মাউস রাইট বাটন ক্লিক করবেন, এখানে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই দেখেন এটা নিচে চলে গিয়েছে, তাই না? সো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতেছেন। তো এখন পিকচার ফরম্যাটে আমরা একটু কাজ দেখবো। এখান থেকে এলাইন লেখা আছে, এলাইন, এলাইন লেফট মানে হচ্ছে বাম দিকে, এই যে বাম দিকে চলে আসছে। এখন এলাইন রাইট, রাইট মানে হচ্ছে ডান দিকে, এই ডান দিকে চলে গেছে। এলাইন মিডিল, মিডিল চলে গেছে, ঠিক আছে। এলাইন হচ্ছে বটম, নিচের দিকে চলে গেছে। মানে এই পাওয়ার পয়েন্টের যে পেজটা আছে, এই পেজটার বামে, নিচে, উপরে, ডানে যে সময় আমরা যেভাবে সেটিং করতে চাই, জাস্ট এখান থেকে সিলেকশন করে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এই যে মাঝখানে চলে গিয়েছে। অ্যালাইন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, একদম মাঝখানে, এদিক থেকে মাঝখানে, এদিক থেকে মাঝখানে, ঠিক আছে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন যদি আমি এই ছবিটাকে কি করতে চাই, জাস্ট ঘুরে দিতে চাই, তখন কি করব? এই দেখেন এখানে লেখা আছে রোটেট, রোটেট কত, 90, রোটেট রাইট 90 ডিগ্রি না, ডান দিকে হচ্ছে 90 ডিগ্রি কি হয়ে গেছে, এটা ঘুরে গেছে, এই দেখেন, ঠিক আছে। এই যে এই ছবিটা ডান দিকে 90 ডিগ্রিতে ঘুরে গিয়েছে। সো এখন এখানে আরো অপশন আছে, আপনারা যে সময় যেটা হচ্ছে প্রয়োজন পড়ে আমি এটাকে এই ছবিটা একদম ঘুরে দেবো, উল্টা করে দেবো, এই যে উল্টা। অথবা আপনি চাইলে এখান থেকে টান দিয়ে ধরেও এটাকে সেট আপ করতে পারবেন। সো আশা করি এই ক্লাসগুলো আপনারা খুবই সহজে বুঝতে পারতেছেন এবং হচ্ছে আপনাদের বুঝতে খুবই সহজ হচ্ছে এই ক্লাসগুলো বুঝতে। তো আমি খুবই সহজ ভাষায় বলতেছি, ঠিক আছে। তো এখন পিকচার সিলেক্ট করে, এই পিকচার ফরম্যাটটা তখনই আসবে যখন আপনি পিকচারে সিলেক্টেড থাকবেন। যদি আপনি পিকচারে সিলেক্টেড না থাকেন তাহলে অপশনগুলো কিন্তু আসবে না। সো আশা করি এখন আমরা দেখবো যে পিকচার একটা সাইজ কিভাবে দিতে পারে। এই দেখেন এখানে লেখা আছে সাইজ, এখান থেকে যদি এই অ্যারোতে ক্লিক করি, একটু আগে আমরা দেখিয়েছি লক অ্যাসপেক্ট রেশিও, এটা এটা খালি করতে হয়। কেন খালি করতে হয়? এটা যদি আমরা খালি না করি তাহলে হচ্ছে এটা হচ্ছে হাইট ওয়েট যে আছে এই অনুযায়ী হবে না, ওর মন মতো একটা দিয়ে দিবে, তাহলে আমরা এটা চাই না। আমরা আমাদের মন মতো চাই, কিন্তু ও হচ্ছে এটা করতে দিবে না, ঠিক আছে। তো আমরা আমাদের মন মতো করবো। তো ওকে, তো এখন এখান থেকে ধরেন এটা আমি হাইট দিয়ে দিলাম হচ্ছে 5/3 আছে। এখন আমি এখান থেকে সিলেক্ট করে 7 বাই হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে 4 বা হচ্ছে 5 6 দিলাম, জাস্ট এন্টার। এই দেখেন এই ছবিটার ওয়েট বেড়ে গিয়েছে, ঠিক আছে। এই যে হাইট এবং ওয়েট উভয় বেড়ে গিয়েছে এবং এখানে সেট আপ হয়ে গিয়েছে। সো আমি যদি এখান থেকে এই পিকচার সাইজ এন্ড পজিশন থেকে যাওয়ার পর এখান থেকে যদি লক অ্যাসপেক্ট রেশিও এটা না তুলতাম তাহলে হচ্ছে স্কোয়ার হয়ে যেত। এখন আমি এটা তুলে দিয়েছি এবং এটা সুন্দরভাবে সেট আপ হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আশা করি আপনারা সবাই এই বিষয়গুলা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা চলে আসি ইনসার্ট মেনুর ভিতরে। আরেকটা অপশন, অনলাইন থেকে আপনি পিকচার নিতে পারবেন, তারপরে স্ক্রিনশট নিতে পারবেন এখানে।
ধরেন আমি হচ্ছে স্ক্রিন ক্লিপিং, স্ক্রিনের ভিতর থেকে এই যে এই অংশটা পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে এই যে অংশটা, এই অংশটা আমি হচ্ছে এখান থেকে নিয়ে আসলাম। মানে স্ক্রিন ক্লিপিং এর অপশনটার কাজই হচ্ছে আপনি ইনসার্টের মেনুর ভিতরে থাকা অবস্থায় আপনি হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে এটা পাওয়ার পয়েন্টে সরাসরি ইনস্ট্যান্ট একদম ইনপুট করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে কাজ করে দিতে পারবেন। তার ডান দিকের অপশনটা হচ্ছে ফটো অ্যালবাম। আপনি চাইলে বিভিন্ন ধরনের ফটো অ্যালবাম নিয়ে কাজ করতে পারেন, তেমন প্রয়োজন পড়ে না। সো এখন আমরা দেখবো যে বিভিন্ন শেপ কিভাবে নিয়ে নিয়ে আসতে হয় এবং এগুলো কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? তো দেখেন এখানে আমরা বিভিন্ন শেপ নিয়ে কথা বলতেছি। আচ্ছা, এখন আমরা যে অপশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলাস্ট্রেশন। এই ইলাস্ট্রেশনের ভিতরে বিভিন্ন ধরনের শেপ রয়েছে এবং আমরা এগুলোকে কাস্টমাইজ করতে পারি। দেখেন আপনি যে শেপে একটা ক্লিক করেন, অনেক ধরনের শেপ আছে। ফর এক্সাম্পল আমি এখান থেকে আছে একটা এরকম এই যে এরকম একটা শেপ ড্রয়িং করলাম এখানে, এই যে এটা। এখন এটাকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, দেখেন পিক শেপ ফরম্যাট নামে একটা অপশন চলে আসছে। এর ডান দিকে দেখেন ইনসার্ট শেপ নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের শেপ ইনসার্ট করতে পারবেন। এখন এর ভিতরে দেখেন এডিট শেপ। এডিট শেপ বলতে এডিট পয়েন্ট। এডিট পয়েন্ট বলতে এই যে শেপের বিভিন্ন পয়েন্ট আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে? ধরেন আমি এটাকে এই ধরনের করে দিলাম এবং এখানে রেখে দিলাম, ঠিক আছে? আপাতত ভাবে এখানে থাকুক। এবং আমি এখান থেকে আরেকটা শেপ নিলাম, ইনসার্ট শেপ। এখান থেকে হচ্ছে এই যে এই ধরনের একটা শেপ নিলাম, এটা সেট আপ করলাম এখানে। এবং ইনসার্ট শেপ থেকে ইনসার্ট শেপ, এখান থেকে আমি আরো হচ্ছে শেপ এখান থেকে নিয়ে নিলাম। ফর এক্সাম্পল এই লাভ শেপটা আমি নিলাম, ঠিক আছে? এখন কথা হলো দুটো শেপ নিলাম এবং বিভিন্ন শেপে দিলাম এখানে। এখন আমি আরো যদি শেপ নিই, ইনসার্ট শেপ, এখান থেকে যদি আমরা হচ্ছে এই যে যেমন একটা লাভ আইকন শেপ নিলাম, নিয়ে দিছি অলরেডি। চাঁদের বা সূর্যের শেপটা যদি দিতে চাই, এই যে। এখন কথা হলো চাঁদের আইকনটা আর নীল না, বা লাভ বা হার্টের আইকনটা আর এই ব্লু কালার না। এখন এটা কিভাবে চেঞ্জ করব? দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যখন পিকচার নিয়ে কাজ করবেন যেরকম একটা পিকচার ফরম্যাট আসবে, সেম ভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড বলে দিয়েছি, এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্টের ভিতরে যখন আপনি হচ্ছে এরকম শেপ নিয়ে কাজ করবেন তখন ফরম্যাট একটা নামে চলে আসবে, ফরম্যাট, শেপ ফরম্যাট। তো ওই ফরম্যাটে একটা ক্লিক করবেন। এখন এখান থেকে লেখা আছে শেপ স্টাইল, শেপের বিভিন্ন স্টাইল। কি স্টাইল? শেপ ফিল। শেপ ফিল মানে হচ্ছে শেপের ভিতরে কালার। এখন এখানে ক্লিক করে জাস্ট আমরা যে রেড কালার দিয়ে দেই, শেপ ফিলে কালার হয়ে গিয়েছে। এখন শেপ আউটলাইন বলতে এখানে আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন, দেখেন এখানে আর কোনো কালার এখন অবশিষ্ট নেই। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কালার সেট করতে পারি। ধরেন এটাতে আমরা হচ্ছে অন্য একটা কালার করে দেব। এখন এই শেপটা অবশ্যই সিলেকশন করতে হবে। সিলেকশন করে শেপ ফিল, এখান থেকে যে আমরা যে কালারটা চাই, ফর এক্সাম্পল সূর্যকে আজকে সবুজ বানিয়ে দিলাম, বললাম সূর্য মামা আজকে তুমি সবুজ থাকো। ওকে। এখন এটা একটা শেপ, এটার ভিতরে যদি দেখেন আমরা টেক্সট ফিলের এখানে দেখেন ওয়ার্ড আর্ট স্টাইল। তো আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখানোর প্রয়োজন আছে, সেটা হলো এখানে দেখেন শেপ দেয়া আছে এবং শেপের আউটলাইন বরাবর একটা অপশন আছে, শেপ আউটলাইন। এখান থেকে লেখা আছে ওয়েট। ওয়েট বলতে শেপ আউটলাইন আমরা কি ধরনের কতটুকু সাইজের বা কি ধরনের স্টাইল, এই ড্যাশ ড্যাশ থেকে কি ধরনের স্টাইল আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে চাই, বা এখান থেকে মোর লাইন থেকে আমরা আরো অনেক অনেক ফরম্যাটিং পাবো। আপাতত এগুলো জানার দরকার নেই, আপাতত হচ্ছে বেসিকটা জানলেই হবে। এই যে এটা গ্রিন কালার বর্ডার দিয়ে দিলাম আমরা হচ্ছে, সরি এটা ব্লু কালার বর্ডার। সো এটা আমরা এইভাবে দিলাম। এখন কথা হলো এটা আমরা যদি ফিল অফ করে দেই, সেই ফিল থেকে নো ফিল, এই যে নো ফিল, এখানে নো ফিল কালার চলে আসছে। এখন কথা হলো এটার ভিতরে যদি আমি একটা ছবি নিয়ে আসতে পারি তাহলে কিরকম হয়? দেখেন শেপ ফিল, এখান থেকে পিকচার, কোন জায়গায় চলে গেছি? দেখেন এই শেপটা প্রথমে সিলেকশন করছি আমি, সিলেকশন করে এখান থেকে শেপ ফিল থেকে পিকচার, ওয়ার্ক অফলাইন। এখন এখান থেকে আমরা জাস্ট এই ছবিটাকে সিলেকশন করে ইনসার্ট, এই দেখেন আমাদের যে ছবিটা ছিল এই ছবিটা আমাদের এই লাভ শেপের ভিতরে কি হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে। সো আপনারা এভাবে হচ্ছে শেপের ভিতরে ছবি নিয়ে আসতে পারবেন। এবং এর নিচে দেখেন শেপ ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা শেপ ইফেক্ট ইউজ করতে পারেন। খুবই ব্যাড লাগতেছে দেখতে, কন্ট্রোল জেড আনডু।
এখন আমরা একটা অপশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল। বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট স্টাইল রয়েছে, আপনারা এগুলো কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করবেন এবং এগুলো কাজ কি। এখন আমরা সেটা দেখবো। এখন এইটার ভিতরে, এই শেপটার ভিতরে আমি হচ্ছে কোনো কিছু লিখতে চাই। এখন আমরা কিভাবে ধরেন আমরা হচ্ছে লিখবো এবং লেখার পদ্ধতিটা কি এবং সেটা কিভাবে কাজ করে, এটা সিলেকশন করে এখান থেকে হচ্ছে টেক্সট ফিল। টেক্সট ফিল হচ্ছে মানে হচ্ছে এর ভিতরে কোনো কিছু লেখা থাকে, এখন তো লেখা নাই, তো চেঞ্জ হবে কি? এখন কোনো লেখা নাই, চেঞ্জ কিভাবে হবে? এটা সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে যদি আমরা এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করি, এডিট টেক্সট, দেখেন আমরা লেখা লেখার জন্য একটা মাউস কার্সর এখানে চলে আসছে। পাওয়ার পয়েন্ট ক্লাস আজকে ক্লাস 1 না, আজকে ক্লাস হচ্ছে 2। আচ্ছা, এখন এই লেখার যদি কালার আমি চেঞ্জ করতে চাই, কিভাবে চেঞ্জ করব? এতক্ষণ তো আমরা দেখলাম যে শেপের কালার কিভাবে চেঞ্জ করবো, এখন শেপের ভিতরে কালার, লেখার কালার কিভাবে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। এখান থেকে ফরম্যাট নামে একটা অপশন চলে আসছে, টেক্সট ফিল। টেক্সট ফিলে আমরা এখান থেকে যদি ব্ল্যাক কালার করে দিই বা রেড কালার করে দিই, জাস্ট এটা। এখন এটার সাইজ যে বাড়াইতে চাই, এখন হোমে আসতে হবে অবশ্যই। এই যে সাইজ বাড়ানো ক্লিক করলে এখানে চলে যাবে। থেকে বোল্ড করতে চাই, এই যে বোল্ড, অথবা যদি এটা চাই ফন্ট চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে জাস্ট এখান থেকে যে ফন্টটা আমাদের হচ্ছে প্রয়োজন হবে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেটা হচ্ছে এই ফন্টটা আমরা ইউজ করতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে শেপের ভিতর লিখতে হয় এবং এটার কালার চেঞ্জ করতে হয়। এখন কথা হলো, শেপের ভিতর লিখলেন, এখন এই লেখা আপনাকে, আপনি তো কালার নির্দিষ্ট দিয়ে দিলেন, এখন আপনাকে বললো যে একটা কালার কোড দিয়ে দিবে, সেই কালার কোড সহ আপনি কিভাবে লিখবেন। এখন প্রথমে শেপের একটা কালার কোড দিবে, তারপর বলবে যে এটার ভিতরে লেখা একটা কালার কোড। এখন এটা আপনি কিভাবে লিখবেন, দেখেন প্রথমে এটা সিলেকশন করবেন, সিলেকশন করে যাবেন হচ্ছে ফরম্যাট, এখান থেকে টেক্সট ফিল, টেক্সট ফিল থেকে এখানে আপনি চলে যাবেন হচ্ছে মোর ফিল কালার, মোর ফিল কালার। এখান থেকে দেখেন অনেকগুলো কাস্টম কালার আছে, আপনি ইউজ করতে পারেন, বা এখান থেকে কাস্টম আছে এবং এখান থেকে রেড গ্রিন ব্লু এটা ইউজ করতে পারেন। এখানে আপনাকে যদি হ্যাশট্যাগ ভ্যালু একটা কালার দেয়, তাহলে আপনি কি করবেন, রেড গ্রিন ব্লু আরজিবি টু হেক্সা ভ্যালু, এই আরজিবি থেকে হেক্সা ভ্যালুতে কনভার্ট করে নেবেন, ঠিক আছে? সো আশা করি এগুলা বুঝতে পারতেছেন আপনারা খুবই সহজে। আচ্ছা, এখন এটা নিয়ে আরো বিস্তারিত ক্লাস হবে, হতাশ হওয়ার কিছু নেই। আপনি চাইলে এই পাওয়ার পয়েন্টের এই লেখার ভিতরে আউটলাইন বরাবর একটা কালার দিতে পারেন, এই যে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন এখান থেকে আপনি আরো অনেক ধরনের ফরম্যাটিং করতে পারেন, সেম ভাবে যে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং লেফট, রাইট, ঠিক আছে? আপনার যে সময় যেটা প্রয়োজন পড়ে এটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? ধরেন রাইটে নিবো, রাইটে, ধরেন সেন বটমে নিবো, এই যে বটম, যদি টপে নিবো, এই টপে, ঠিক আছে? তো আশা করি এই অপশনগুলো থেকে আপনারা ইউজ করতে পারবেন, বা মাউস রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এবং এখান থেকে শেপের কিছু সাইজ দিতে পারবেন, ধরেন এই শেপটা সাইজ দিব আমরা হচ্ছে লক অ্যাসপেক্ট রেশিও অপশনটা অবশ্যই খালি করতে হবে এবং এরপর সাইজ দিতে হবে। ধরেন এটার সাইজ দিব হচ্ছে 4/4, 4/4, মানে হাইট হবে 4, ওয়েটও হবে 4, না ওয়েট দিলাম 3, এন্টার। দেখেন এটার হাইট বেড়ে গিয়েছে, ওয়েট কমে গেছে, এটা দেখতে সুন্দর লাগতেছে না? আচ্ছা, এটা নিয়ে আসলাম। সো আশা করা যায় আপনারা এই শেপ ফরম্যাটের ভিতরে যে সকল অপশনগুলো আছে সেগুলো হচ্ছে বুঝতে পেরেছেন এবং কিভাবে কাজ করতে হবে সেগুলো বুঝতে পেরেছেন। এখন ইনসার্ট মেনুর ভিতরে আমরা আরো কিছু অপশন রয়েছে, সেগুলো দেখবো। এখন নিউ স্লাইড থেকে একটা ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিয়ে নিই। তো ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু লম্বা হবে, তো ধৈর্য সহকারে দেখতে হবে। এখন এখানে দেখেন স্মার্ট আর্ট নামক একটা অপশন আছে, স্মার্ট আর্ট। এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট আছে, আপনি স্মার্ট আর্টে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এই যেটার মাধ্যমে। আপনার ইনফোগ্রাফিক্স ধরনের কাজ করার জন্য আপনারা হচ্ছে এখান থেকে স্মার্ট আর্টটা ব্যবহার করতে পারেন। সো স্মার্ট আর্ট ব্যবহার করলে আমাদের কাজের গতি বেড়ে যায় এবং হচ্ছে কাজটা দেখতে খুবই খুবই সুন্দর লাগে, ঠিক আছে? এই যে এই স্মার্ট আর্ট থেকে আপনারা বিভিন্ন ছবি এখানে ইনপুট ইনসার্ট করতে পারবেন বা বিভিন্ন স্টাইল বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো এরপর আপনারা এগুলো নিয়ে হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, এগুলো করলে আপনাদের প্রেজেন্টেশন হবে খুবই সুন্দর, ঠিক আছে? তো তারপরে আমরা ইনসার্টের ভিতরে আরো কিছু কাজ দেখবো, সেটা হচ্ছে নিউ একটা হচ্ছে স্লাইড নিয়ে নিই আমরা। নিউ স্লাইড, এখান থেকে হচ্ছে যে ওই কি বলে চার্ট, কিভাবে চার্ট নিতে হয়, যেখান থেকে চার্টে ক্লিক করলে চার্ট চলে আসবে। প্রথমত এই চার্টটা নিলাম, এই যে ইনসার্ট, এই চার্ট চলে আসছে এবং এক্সেল শিটে চলে আসছে। এখন এই এক্সেল শিটে যদি আমরা চেঞ্জ করি, জাস্ট এখানে চেঞ্জ হবে। এক্সেল শিটে যদি আমরা চেঞ্জ করি, এখানে চেঞ্জ হবে, কি বলছি, এখানে 4.2 আছে, এখানে দিলাম 5,
বাইরে ক্লিক করা মাত্র দেখবেন এখানে এই যে একটু চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে 2.5 আছে, এখানে দিলাম 7। বাইরে ক্লিক করা মাত্র অন্য সেলে ক্লিক করা মাত্র ডাটা চেঞ্জ হয়ে যাবে, এই দেখছেন, ঠিক আছে। এভাবে হচ্ছে চার্টের বিভিন্ন ইনফরমেশন নিয়ে এভাবে হচ্ছে কাজ করতে হয়, এবং চার্টের ফরম্যাট নিয়ে আমরা হচ্ছে আরো ভিডিও নিয়ে আসবো সামনে, সেগুলো আপনারা দেখে নেবেন। স্যার, এখন হচ্ছে এখান থেকে লেখা আছে লিঙ্ক, আপনারা বিভিন্ন লিঙ্ক এড করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে কপি করতে চাই, জাস্ট এখান থেকে কপি। এখন পাওয়ার পয়েন্টে চলে যাব। এখন হচ্ছে এখানে আমি লিঙ্কটা পেস্ট করতে চাই, এই জন্য কন্ট্রোল ভি। ভি দেওয়ার পর এই যে লেখাটা এখানে চলে আসছে, তাই না? এই লেখাটা সিলেক্ট করবো আমরা এখানে। এখন লিঙ্ক করবো কিভাবে? এখন এই বক্সটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল কে, সরি, কন্ট্রোল কে চাপার পর এখানে যে অ্যাড্রেস থেকে আমার লিঙ্কটা এখানে দিয়ে জাস্ট ওকে। এখন এই লেখাটা এটা করার পরে লিঙ্ক হয়ে যাবে, অথবা আপনি হাইপার লিঙ্ক এখানে ক্লিক করে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অ্যাড্রেসটা ক্লিক করলে এটা কোন জায়গায় যাবে, ঠিক আছে, এটা হচ্ছে এটা কারেন্ট ফোল্ডার। আচ্ছা, ওকে, এটাই। সরি, এটা পুরোটা সিলেক্টেড হয় নাই। পুরোটা সিলেক্টেড করে এখান থেকে হচ্ছে হাইপার লিঙ্ক, তারপর এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করে পেস্ট, আমাদের ইউটিউবের লিঙ্কটা বসাই দিলাম, ওকে। অথবা আপনি চাইলে একটা নির্দিষ্ট ফোল্ডারের লিঙ্ক দিতে পারেন, এই দেখেন এখানে এখানে ক্লিক করলে আমরা সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবো, অথবা আপনি এখান থেকে যে লিঙ্কটা দিবেন ওই লিঙ্কে সরাসরি চলে হিট হয়ে চলে যেতে পারবেন, ঠিক আছে। তো আশা করা যায় এই অপশনটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হাইপার লিঙ্ক করা যায়। তারপর হচ্ছে কমেন্ট, কিভাবে একটা কমেন্ট করতে হয় এটা। তারপরে আমরা যদি আরেকটা নতুন স্লাইড নিই এখান থেকে, দেখেন হচ্ছে টেক্সট বক্স। আমরা তো অবশ্যই পাওয়ার পয়েন্ট টেক্সট বক্স নিয়ে কাজ করি, এই টেক্সট বক্সে যা যা লিখতে পারি, তাই ইচ্ছে তাই লিখতে পারি, ঠিক আছে। এই টেক্সট বক্স যদি কপি করতে চাই তাহলে অবশ্যই এই বর্ডার বরাবর সিলেক্ট করতে হবে এবং কন্ট্রোল ধরে টান দিতে হবে, অবশ্যই কন্ট্রোল ধরে টান দিতে হবে শেপ অথবা টেক্সট বক্স কপি করতে হলে। ইনসার্ট, এখন আমাদের এই ডান দিকে দেখেন লেখা আছে হেডার এন্ড ফুটার। হেডার মানে হচ্ছে পেজের উপর অংশ, ফুটার হচ্ছে নিচের অংশ। আমরা এমএস ওয়ার্ডে এটা বিস্তারিত আলোচনা করব, এখানে আর এটা দেখাচ্ছি না। তার ডান দিকে লেখা আছে ডেট এন্ড টাইম, যদি আমরা ডেট এন্ড টাইম ইনপুট করতে চাই তাহলে এখান থেকে নিয়ে আসতে পারবো। সো বাকিগুলা আমরা বিস্তারিত আরো পরবর্তী আলোচনা করব। সিম্বল, বিভিন্ন সিম্বল কিভাবে ইনপুট করা যায়, তারপর কিভাবে লিংক করা যায়, তারপর হচ্ছে কিভাবে ভিডিও ইনপুট করা যায়, অডিও ইনপুট করা যায়, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখব। তো ভিডিওটি খুব বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে আজকে ভিডিওটি আমরা হচ্ছে এখানে শেষ করেছি। তো ধন্যবাদ সবাইকে লম্বা সময় ধরে ভিডিওটি দেখার জন্য। তো অবশ্যই নেক্সট ভিডিওটি মিস করবেন না এবং ভিডিওটি দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং